সাজের মায়া লেখিকা দূরে দিলশাদ দুয়া পর্ব ৭ ও ৮। স্টেশনে দাঁড়িয়ে আছে ঈশান, সাথে নয়ন, নিশি, নুরি আর ছোট বিচ্ছু তিনজনও রয়েছে। রিশা, রোশনি, রাফিকে কিছুতেই বাড়িতে রেখে আসা যায়নি। এক প্রকার হাত পা ছোড়াছুড়ি করে কান্নাকাটি করে সাথে এসেছে। সে বারবার বুঝিয়েও লাভ হয়নি। ঘণ্টাখানেক হলো এখানে দাঁড়িয়ে আছে তারা। ছেলে মেয়েগুলো আসতে পেরে মহা খুশি। ঈশান ভেবে পায় না মাঝরাত্রিরে এত মাতামাতি করার কি আছে। মেয়েটা 15-16 ঘন্টার জার্নি করে ফিরছে, কতটা টায়ার্ড হতে পারে স্পষ্ট বোঝা যাচ্ছে। তাছাড়া জন্মদিন তো কাল সারাদিনও থাকবে। ভদ্রঘরের ছেলে মেয়েরা এমন মাঝরাতে স্টেশনে দাঁড়িয়ে জন্মদিন পালন করছে, বিষয়টাই দৃষ্টিকটু। কিন্তু কাকে বোঝাবে সে এইসব? এরা না হয় ইম্যাচিওর, বাড়ির বড়রাই মূলত উস্কে পাঠিয়ে দিয়েছে। আশ্চর্য, বাড়ির মানুষ তার এক একজন। তার বাবা স্পষ্ট জানিয়ে দিলেন তার বাড়ির ছেলে মেয়েদের মান সম্মান এত ঠুনকো নয় যে নিজেদের জীবনের এতটুকু আনন্দ করলে সম্মানহানি ঘটবে। ঈশানার কথা না বাড়িয়ে এক প্রকার ধমকাতে ধমকাতে নিয়ে এসেছে সব কটাকে। তিতিরটা যথেষ্ট বড় হয়েছে, নিশি, নুরি আরও বড়, রিশা, রোশনি তারাও। বাড়ির এত বড় বড় মেয়েকে নিয়ে এত রাতে বের হওয়াটা অনিরাপদ। কে শোনে কার কথা? তাদের মতো বড় বড় দুটো ভাই থাকতে বোনদের দিকে বাজে নজর দিলে তারা আবার কেমন ভাই? এহেন আরও জ্ঞান দিয়ে সব কটাকে পাঠিয়ে দিয়েছে তার সাথে। রাত্রির এখন 11টা বেজে 38, মোটামুটি মফস্বলের দিকে রাত 11টা মানে মাঝরাতি বলা চলে। স্টেশন পুরো ফাঁকা, আশেপাশে শুধু ঝিঝি পোকার শব্দ ভেসে আসছে। টিম টিম করে জ্বলছে স্টেশনের এক সাইডে ল্যাম্পপোস্টের আলোটা। ঈশান এই মুহূর্তে বুকে আড়াআড়ি হাত ভাঁজ করে খোলা যাত্রী ছাউনির পিলারে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। নয়ন পাশে চিন্তিত ভঙ্গিতে ফোন করে যাচ্ছে বারবার তিতিরকে। ফোনটা বন্ধ দেখাচ্ছে। ঈশান তাকালো পাশে। ছোট তিনজন এক প্রকার ছটফট করছে, যেন উঠে দৌড়াদৌড়ি করতে, কিন্তু ঈশানের ভয়ে করতে পারছে না। নিয়ে আসার প্রধান শর্ত ছিল স্ট্যাচু হয়ে বসে থাকতে হবে এখানে এসে। নিশি, নুরি দুজন চাপা গলায় তিতিরকে কিভাবে কি করে চমকে দেবে সেই পরিকল্পনায় ব্যস্ত। পাশের সিটেই ওপর বিশাল একটা কেক রাখা, আর হাতলের সাথে শখানেক বেলুনের বিশাল এক বহর বাঁধা। ঈশান ঘুরে আবার তাকিয়ে থাকে লাইনের দিকে। ট্রেন আসতে বোধহয় আনুমানিক আর মিনিট 10 লাগবে। তিতির টুকিটাকি যা বাইরে ছিল সব দেখে ব্যাগে তুলে ফেলল। সামনে অনিমা সাজিত সবটা দেখে শুনে গুছিয়ে নিল। নামার প্রস্তুতি চলছে। রানা মালপত্র টেনে দরজার কাছে নিয়ে যাচ্ছে। এই স্টেশনে তারা ছাড়া আর কারোর নামার সম্ভাবনা নেই এই মুহূর্তে। তিতিরের আজকের মতো বিরক্তিকর জার্নি আগে কখনো করেনি। এর আগে যতবার বাড়ি এসেছে এতটা ধকল কোনোবার হয়নি। বিরক্তি নিয়ে ফোন চালু করার চেষ্টা করলো আবার। পাওয়ার অফ হয়ে গেছে। ভাগ্যিস নয়ন ভাইকে আগে লোকেশন জানিয়ে দিতে পেরেছিল। অনিমা তাকালো তিতিরের দিকে। আহারে, মুখটা একদম শুকনো দেখাচ্ছে। বাচ্চা একটা মেয়ে এত দূর একা ট্রাভেল করছে, তার মধ্যে এতক্ষণ আটকে থাকা ট্রেনে। আলতো গলায় বলল, খুব ক্লান্ত লাগছে সোনা। আর 10 মিনিট। তিতির মিষ্টি হাসলো। এই এতটুকু সময়ে মানুষগুলো তাকে বড্ড আপন করে নিয়েছে। ঈশান ভাইয়ের বোন বলে হয়তো। কত আদর করছে। ট্রেনেই জোরে হুইসেল শোনা গেল। স্টেশন এসে গেছে। সাজিদ এসে ওদের তাড়া দিল বের হতে। অনিমা তিতিরের হাত ধরে বেরিয়ে এলো কামরা থেকে। চোখ বুলিয়ে নিল একবার ভেতরটা, কিছু রেখে যাচ্ছে কিনা। ট্রেন থামতে নেমে পড়ল আগে তিতির আর অনিমা। রানা ওদের দিকে ফিরে বলল, অনি, তুই তিতিরকে নিয়ে হেঁটে ওদিকে যা, আমরা জিনিসপত্র নামিয়ে নিয়ে আসছি। এদিকটায় থামবে বুঝতে পারিনি, তিতিরের তো অনেক জিনিস। আমরা ভ্যান ঠিক করে এগুলো নিয়ে আসছি। সামনে তিতিরের বাড়ির মানুষ আছে, যা এগিয়ে। তিতির অনিমা হাঁটা ধরলে বিশাল স্টেশনের মাঝামাঝি আসতেই দূরে থেকে হৈ হৈ করে ছুটে আসতে দেখা গেল কয়েকজনকে। অন্ধকার টেলে সামনে আসতেই রিশা, রোশনি, রাফি ঝাঁপিয়ে পড়ল তিতিরের দিকে। জড়িয়ে ধরল বোনকে। তিতির ভারসাম্য রাখতে না পেরে পিছিয়ে গেল কয়েক পা। পড়ে যাওয়ার আগেই তাকে জড়িয়ে ধরল অনিমা। উচ্চস্বরে হেসে উঠল সবাই। দুহাতে জড়িয়ে রাখল ভাই বোনগুলোকে। ওদের ছেড়ে সোজা হতেই দেখলে ছুটে আসছে নিশি, নুরি। তাদের বেশ খানিকটা পেছনে স্বাভাবিক গতিতে হেঁটে আসছে দুজন পুরুষ। নিশির হাত অনুসরণ করে ওপরে তাকালো তিতির। কম করে হলো 100 বেলুন একসাথে বাঁধা। মনটা খুশিতে লাফিয়ে উঠল। বড় দু বোন এসে জড়িয়ে নিল। তারপর এক মুহূর্ত থেমে সবাই একসাথে উচ্চস্বরে চিৎকার করে উঠল, হ্যাপি বার্থডে বারবি ডল। তিতির বিস্ময়ে হা হয়ে গেল এবার। এতক্ষণে খেয়াল করলো তাকে নিতে বাড়ির সবগুলো ভাই বোনই এসেছে।
খুশিতে চোখে পানি এসে গেল তার। সারাদিনের জার্নি নিমিষে কেটে গেল যেন। খুশিতে কাপা গলায় বলল, থ্যাংক ইউ। এবার নয়ন এসে দাঁড়ালো তিতিরের পাশে, এক হাতে জড়িয়ে ধরল মেয়েটাকে। অনিমাকে জড়িয়ে ধরল ঈশানকে। অনিমাকে এখানে আশা করেনি সে। অনিমা বুঝতে পেরে একগাল হেসে বলল, আমাকে আশা করিসনি না, ইচ্ছে করেই জানাইনি। তিতিরকে বলতে নিষেধ করেছিলাম, জানতাম সারপ্রাইজ হবি। ঈশান হাসলো, এদিক ওদিক তাকালো। অনিমা বলল, সাজিদ রানা আসতে জিনিসপত্র নিয়ে ভ্যানে, আমরা অপেক্ষা করিনি ওপাশে। ঈশান টুকটাক কথা শেষে তাকিয়ে রইল তিতিরকে দেখার জন্য। সবার আড়ালে দেখাই যাচ্ছে না মেয়েটাকে। এমনভাবে সবকটা ঘিরে ধরে আছে, নয়নকে জড়িয়ে ধরে আছে। নয়নের কোমরের পেছনে তিতিরের ফর্সা ঘড়ি দেওয়া হাত দেখা যাচ্ছে। কেন যেন এই মুহূর্তে তার দারুণ বিরক্ত লাগছে। ঈশান ঠায় দাঁড়িয়ে রইল সেভাবেই। এবার নিশিনুরি ঘুরে তিতিরকে নিয়ে হাঁটা দিল কেকের দিকে। ওরা সরতে দৃশ্যমান হলো যে সাক্ষাৎ এক হুড়পড়ির। ঈশান থমকে গেল এক মুহূর্ত, পলক ফেলতে ভুলে গেল বোধ হয়। সামনের মেয়েটা কোনো এক রূপকথার গল্পের রাজকন্যা মনে হচ্ছে। অস্বাভাবিক সুন্দর একজন কিশোরী। দুপাশে কোমর ছড়ানো চুলগুলো বেনি করে রাখা। সারাদিনের ক্লান্তিতে চুলগুলো বেশ অগোছালো। অবাধ্য এক গোছা চুল চোখ মুখ লেপ্টে আছে। দারুণ ক্লান্তি ভর করেছে ওই মায়াবী লাল টকটকে মুখটায়। কমলার কোয়ার মতো লাল গোলাপি পাতলা ঠোঁটখানা, গায়ে সাদা আনারকলি। ঈশানের মনে হলো এরকম মেয়ে দুনিয়ায় হতে পারে না। হঠাৎ করে মাঝরাত্রিরে গ্রামের এই শুনশান স্টেশনে এমন মেয়েকে দেখলে যে কোনো মানুষ আসমানে জিনপরি ভেবে ভুল করে বসলে অস্বাভাবিক হবে না বিষয়টা। পরীরা বোধহয় এমনই দেখতে হয়। হঠাৎই নয়নের হাতের ঝাঁকিতে ঘোর কাটল ঈশানের। পাশে তাকাতেই খেয়াল হলো আশেপাশের সবাই ইতিমধ্যেই তিতিরকে নিয়ে চলে গেছে ওদিকটায়। নয়ন চিন্তিত গলায় বলল, ঠিক আছো ভাই, চলো ওদিকটাই যাবে চলো। ঈশান ঘুরে তাকায়, তিতিরা হই হুল্লোড় করছে। নয়নকে যেতে বলে সে ঠায় দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। নয়ন মাথা নেড়ে দ্রুত পায়ে হেঁটে যায় বাকিদের দিকে। এতক্ষণ কোনো খেয়ালে ছিল, সেটা মাথায় আসতেই চমকে উঠল নিজেই। ধিক্কার জানালো নিজেকে। কি ভাবছিল সে এতক্ষণ? ছি, ছোট বোন হয় তার তিতির। সেটা মামাতো ফুফাতো যেমনই হোক, বোন তো বোনই। ঈশান বিরক্ত হলো নিজের ওপর। সবার এত এত বর্ণনায় মেয়েটাকে এত বছর পর একটু বেশি দেখার ইচ্ছে ছিল বোধহয়। রূপের বর্ণনায় চোখের সামনে মেয়েটার রূপেই সে ঘোরে চলে গেছিল, আর কিছু না। নিজেকে একগাদা বুঝ দিয়ে হাঁটা দিল সবার দিকে। পকেট থেকে হাতড়ে ফোন বের করে কল করলো সাজিদকে। জানালো তারা আসছে, মালপত্র ভ্যানে তুলছে। ঈশান দাঁড়ায় ছেলে মেয়েগুলোর দিকে, সবাই হই হুল্লোড় করছে। এরই মধ্যে তিতিরের মাথায় প্রিন্সেস ক্রাউন দেয়া হয়ে গেছে, কেক সাজিয়ে ফেলা হয়েছে। ঈশান তাকিয়ে থাকে সেদিকে। মেয়েটা সত্যি স্নিগ্ধ। হঠাৎই বেশ কয়েক বছর আগে মেয়েটাকে থাপ্পড় মারা দিনটার কথা মনে পড়ে গেল। দারুণ মায়া হলো এই মুহূর্তে তার। এই গালে হাত তোলা যায়। তিতির এখন নিশিনুরির নয়নের কাছে সারাদিনের বিরক্তিকর অভিজ্ঞতা জানাচ্ছে হাত নেড়ে নেড়ে। পিছনে ভ্যানের শব্দে তাকালো সবাই। ভ্যান এসে পাশে থামতেই নিশি থতমত খেয়ে গেল। অনিতা, নুরি, সাজিদ মিটিমিটি হাসে দুজনের দিকে তাকিয়ে। রানা ইতস্তত করলো খানিকটা, তারপর স্বাভাবিকভাবে নামলো। নিশির দিক থেকে দৃষ্টি সরিয়ে জড়িয়ে ধরল ঈশানকে। নয়ন এসে হাত মেলালো দুজনের সাথে। সবাই মিলে মালপত্র নামিয়ে ভ্যানওয়ালাকে ভাড়া মিটিয়ে বিদায় দিল। অনিমা এগিয়ে এলো। এবার তাকে আসতে দেখে ভ্রুকুচকে কড়া চোখে তার দিকে তাকালো রানা। অনিমা সে দৃষ্টি থোড়াই পরোয়া করল। ঈশানের পাশে দাঁড়াতে দাঁড়াতে বলল, হ্যাঁ রে ঈশান, বলিহারি, ওকে একটু ওদিকটাই যেতে দে, বেচারা ক্লান্ত, একটু এনার্জির দরকার। ঈশান না বোঝার প্রশ্ন করল অনিমার দিকে। অনিমা আবার তাকালো রানার দিকে। রানা মাথা নাড়ছে কড়া চোখে। অনিমা বাঁকা হাসলো, মানে সবাইকে বসতে দে কিছুক্ষণ। সাজিদ রানা দুজনের কথাই বলছি আর কি। কেক টেক খাক, একটু এনার্জি হবে। সাথে সাথে ঘুরে তাকালো নিশির দিকে। নিশি, ওখানটায় পানির বোতলটা দাও তোমার রানা ভাইদের। ভাই সম্বোধনটা আরও ভালো লাগলো না রানার। চোখ সরিয়ে নিল অনিমার থেকে। মেয়েটা তাকে অপদস্থ করার সুযোগ মোটেই ছাড়বে না, এটা তো জানা কথা। এখন শুধু ঈশানটার সামনে বাকিটুকু বলে না দিলেই হলো। তাহলে ঘাড়ের মাথাটা রেল লাইনে গড়াগড়ি খেলো বলে বেস্ট ফ্রেন্ড তাকে না জানিয়ে তারই বোনের সাথে বিগত 7 বছর হলো প্রেম চালাচ্ছে, এটা ঈশান আরশাদের কানে গেলে তার যে দফা ঠান্ডা করে দেওয়া হবে ভাবতেই রানার গা শিউরে উঠল। তবে অনিমা আর কিছু বলল না। মিটিমিটি হেসে তিতিরের দিকে ফিরে তাগাদা দিল কেক কাটাতে।
ঘড়িতে রাত 12টা 13 বাজে। কেক কাটা শেষে একে একে সবার মুখে তুলে দিল কেক। ঈশানের কাছে আসতে হতভম্ব হয়ে গেল। এনাকে তো এতক্ষণ খেয়াল করেনি সে। ফর্সা একহারা মুখ, মাথার চুলগুলো সাইডে ব্যাক ব্রাশ করা, নুড গ্রিন শার্ট আর সাদা প্যান্ট। লম্বায় সে মানুষটার বুক অবধি হবে বোধ হয়। কত হবে উচ্চতা? 6 ফুট তো ভালো মতো। পেশি ফুলে ফেপে শার্ট ভেদ করে আসতে চাচ্ছে। কালচে গোলাপি ঠোঁট, কপাল কুঁচকে তাকিয়ে আছে তারই দিকে। পুরুষ মানুষ এত সুন্দর কেন হবে যে প্রথম দেখায় মনটা বেহা হয়ে যাবে? এ আবার কোন ধরনের বিচার? সেই মুহূর্তে কেকের টুকরো খান হাতে নিয়ে হাঁ করে দেখছে ঈশানকে। হুট করে তাদের ড্রয়িং রুমে সাজিয়ে রাখা ফটো ফ্রেমের কথা মনে পড়ে গেল। হ্যাঁ, ওখানেই দেখেছে। দ্বিগুণ হাঁ হয়ে গেল মুখটা তার। অস্ফুট স্বরে বলল, ঈশান ভাই। ঈশান নির্বিকার চোখে তাকিয়ে রইল। মেয়েটার ওপর রাগ লাগছে তার। কি আশ্চর্য, এতক্ষণে তাকে চোখে পড়ল জলজন্ত একটা মানুষকে নাকি এই মেয়ে এতক্ষণ খেয়ালই করেনি। তাকে খেয়াল করেনি, ঈশান আরশাদকে খেয়াল করেনি, এটা মানা যায়। রাগ সংবরণ করলো, গম্ভীর গলায় বলল, ভালো আছিস? তিতির মাথা নাড়ালো হালকা। এই মানুষটাকে এতক্ষণ দেখেনি কেন সে? কেকের টুকরোখানা কি করবে বুঝতে পারছে না। সবাইকে তো খাইয়ে দিল, ঈশান ভাই কি খাবে? তিতিরের দনমনও বুঝতে পারছে সবাই। নিশি খপ করে তিতিরের হাতখানা টেনে নিল ভাইয়ের মুখের দিকে। উচ্ছ্বসিত গলায় বলল, হাঁ করো দাও ভাই, বারবি লজ্জা পাচ্ছে তোমাকে খাওয়াতে। ঈশান ডানে বায়ে মাথা নাড়ালো। হুম, তোরা খা, আমি এসব খাই না। নিশি মুখ বাঁকালো। একদিনেরই ব্যাপার তো। ঈশান বড় করে চোখ করে তাকালো নিশির দিকে। নিশি ছেড়ে দিল তিতিরের হাত। বুঝলো ভাই খাবে না যখন বলেছে আর জোর করে লাভ হবে না। তিতির আবদার মাখা চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ, ওভাবেই ধরে। ঈশানের কোনো সাড়া পাওয়া গেল না। হঠাৎ নয়ন হাত চেপে ধরল তিতিরের। হাত টেনে নিজের মুখে পড়ে নিল কেকের স্লাইডটা। হাত বাড়িয়ে একটা টিস্যু নিয়ে সুন্দর করে মুছিয়ে দিল তিতিরের হাত। ঈশান তীক্ষ্ণ চোখে দেখলো সবটা। হুট করে মেজাজটা কেমন যেন আরো খারাপ হয়ে গেল। দুহাত পকেটে গুজে এগিয়ে গেল রাস্তার দিকে। ঘাড় ঘুরিয়ে গম্ভীর গলায় শুধু বলল, সবাই 5 মিনিটের মধ্যে গাড়িতে উঠে বসবি। অভদ্রদের মতো সারা রাত রাস্তায় কাটানোর পরিকল্পনা করছিস নাকি? আর 1 সেকেন্ড অপেক্ষা করলো না, দ্রুত পায়ে গটগট করে চলে গেল গাড়ির দিকে। ভাইয়ের আদেশে নড়চড় হলে কি হতে পারে তা সবার জানা আছে। হৈ হৈ পড়ে গেল সবার মাঝে। তাড়াহুড়ো করে সবটা গুছিয়ে নিল সবাই। একে একে দৌড়ে গিয়ে উঠে বসলো গাড়িতে। ঈশান স্টিয়ারিংয়ে হাত রেখে অপেক্ষা করছে। নয়ন আর তিতির এখনো এসে পৌঁছায়নি। ওদের দিকে তাকালো। তিতির একা একা ধীর পায়ে এদিক সেদিক তাকাতে তাকাতে আসতে। ঈশান বিরক্ত হলো। বললই তখন জলদি আসতে। মেয়েটা কেমন হেলে দুলে আসছে। ঈশান গাড়ি ছাড়ছে না দেখে পিছন থেকে নিশি ডাকলো ভাইকে। বারবি নয়ন ভাইয়ের বাইকে যাবে ভাইয়া, চলো যাই। নিজের অজান্তে স্টিয়ারিংয়ে শক্ত করে চেপে ধরল ঈশান। বাইকে যাবে মানে কি? ঈশানের তীক্ষ্ণ গলার স্বরে চমকে উঠল সবাই। নুরি এবার আমতা আমতা করলো, তিতিরটা বাইক খুব ভালোবাসে কিনা। নয়ন ভাই তো তাই বাইক নিয়ে আসলো, বাড়ি থেকেই তো বলে এসেছে, শোনোনি ভাইয়া? ঈশান কিচ্ছু বলল না এবার। সে বাইরে তাকিয়ে ছিল। নয়ন এসে বাইক থামালো তিতিরের পাশে। এক হাত নয়নের কাঁধে রেখে উঠে বসলো তিতির। নয়ন পিছন ঘুরে দেখে নিল মেয়েটার জামা কাপড় ঠিক আছে কিনা। সামনে তাদের বাড়ির গাড়ি বাইকে একটানে নিয়ে এসে থামলো গাড়ির পাশে। ভ্রু তুলল, ভাইয়া এখন অপেক্ষা করছো? গাড়ির সাথে সাথে চল, এভাবে এত রাতে আলাদা না যাওয়াই ভালো। ঈশানের কথায় নয়নও সম্মতি জানালো। পাশাপাশি চলতে থাকলো গাড়ি আর বাইক। ঈশান কিছুক্ষণ পরপর আর চোখে তাকাচ্ছে ডানে। তার কথা মতো নয়ন বাইকটা গাড়ির সমানে সমানে রাখছে। তিতির নয়নের কাঁধে হাত রেখে বসেছে। কি কি যে গল্প করছে এত। মুখ থেকে হাসি সরছেই না মেয়েটার। আরেকটা হাত নেড়ে নেড়ে অনর্গল কথা বলে যাচ্ছে। নয়ন নিজেও বকবক করছে। দুজনে গল্প বেশ জমে, স্পষ্ট বুঝতে পারছে ঈশান। হঠাৎ পিছিয়ে গেল সামান্য বাইকটা। ঈশান বিরক্ত হলো। ভ্রু কুচকে তাকালো লুকিং গ্লাসে। এখন অবশ্য মেয়েটার মুখ স্পষ্ট দেখতে পাচ্ছে। পাশাপাশি বরং তাকাতে অসুবিধা হচ্ছিল। আধখোলা বেনি, বেবি হেয়ারগুলো একগোছা ওড়াউড়ি করছে, চোখ মুখ ঢেকে দিচ্ছে। মেয়েটার সেদিকে খেয়াল নেই। সাদা দোপাট্টাটা পিছনে উঠছে। একটু পর পর ঠান্ডা বাতাসের আবেশে চোখ মুখ বন্ধ করে অনুভব করছে যেন। আর রইল বাকি মুখের হাসি, ওটা এক মুহূর্তের জন্য সরছে না। স্বর্গের অপসরা লাগছে যেন। গাড়ির ভেতর সবকটা উচ্চস্বরে গল্পগুজব করছে। হঠাৎ কাঁধে ধাক্কায় চমকে তাকালো বাদিকে।
বাঁ পাশে নিয়াজ বসেছে। ঈশান তাকাতেই দুভ্রু উপরে তুলে বলল, কখন থেকে ডাকছি সবাই, কোথায় আছিস? রুষার কাছে পেছন থেকে অনিমার গলার হাসির রোল পড়ে গেল পুরো গাড়িতে। ঈশান খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল, টনকটাও নড়ল বোধ হয়। অবচেতন মনটা ব্যঙ্গ করল তাকে তিতিরকে নিয়ে এভাবে ভাবার জন্য। বাকিদের কথা শোলায় কান দিল না, আর না তো ওদের গল্পগুজবে সায় দিল, মনোযোগ দিল ড্রাইভিংয়ে। মধ্যরাত, ঘড়িতে সময় দেখাচ্ছে রাত 1:45, অথচ দেওয়ানবাড়ির বাইরে বা ভেতরে কোনোটা দেখে বোঝার উপায় নেই এখন রাত। ঈদের দিনের মতো হইচই বাড়ির ভেতর। বাড়ির গিন্নিরা রান্নাঘর থেকে ডাইনিংয়ে ছোটাছুটিতে ব্যস্ত, ছোটরা এ ঘর থেকে সে ঘর। হবে নাই বা কেন, কতগুলো বছর পর বাড়ির সবকটা ছেলে মেয়েকে একসাথে পাচ্ছে তারা। কর্তারা সোফায় বসে টিভি ছেড়ে নিজেদের মধ্যে গল্পগুজবে ব্যস্ত। উচ্চস্বরে হাসাহাসির আওয়াজও আসছে। তিতিরটাকে পেলে তার মামারা বোধহয় আকাশের চাঁদ হাতে পায়। আদরের একমাত্র বোনের ছায়া খুঁজে পায় এই মেয়েটার মধ্যে। তিতিরটা দেখতে একদম তার মায়ের মতো। তিতির বাসায় এসে সবার আদরে আদরে দম ফেলার সময় অবধি পাচ্ছে না। এইমাত্র এসে দাঁড়ালো তার নানু আপুর রুমের সামনে। নানু যে ঘুমায়নি সে সেটা জানে। আলতো হাতে দরজায় টোকা দিল। ভেতর থেকে গলা শোনা গেল সাথে সাথেই, কে? আমার পুতুলটা না? আয় আপু আয়। তিতির প্রশান্তির হাসি হাসে দরজা ঠেলে ভেতরে ঢোকে। চন্দ্রা দেওয়ান হাতে তসবি নিয়ে বিছানায় হেলান দিয়ে পা লম্বা করে বসা। তিতির এক প্রকার ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়ল তার কোলে। চন্দ্রা দেওয়ানের চোখ থেকে টপ টপ করে কয়েক ফোঁটা পানি এসে পড়ল তিতিরের মাথার ওপর। দুহাতে মাথার চুলগুলো সরিয়ে সোজা করে জাপটে ধরল নাতনিকে। দুহাতের আঁচলায় নিল মুখখানা, ভাঙা গলায় বলল, আমার পুতুল, আমার পুতুলটাকে কতদিন দেখি না। আমার বুকের জ্বালা পোড়া কমবে আজ। তিতির নিজেও কেঁদে ফেলে। এই মানুষটা তার মাঝে নিজের মেয়েকে খোঁজে। তিতির বলতে মানুষটা অন্ধ পুরো। নানুর বুকে মাথা রেখে বসে থাকে সে। কি যে প্রশান্তি। চন্দ্রা দেওয়ান চুমু খায় মাথার সিঁথিতে। খুব কষ্ট হয়েছে আমার পুতুলের আজকে। তিতির মাথা দুলল, মাথা নাড়ল। আমি জানি হয়েছে, সেই সকাল থেকে প্রহর গুনছি আমার পুতুলটা কখন আসবে। আমার কিছুতেই আর দিন কাটে না। তিতির শব্দ করে হাসলো, আবার শক্ত করে জড়িয়ে ধরল। যাও হাত মুখ ধুয়ে নাও, তোমার মামুনিরা অপেক্ষা করছে। তোমার জন্য কত কিছু যে রান্না করেছে সারাদিন। যাও নানু যাও। তিতির উঠে দাঁড়ায়, নানুর কপালে চুমু খেয়ে বিদায় নিয়ে ফিরে আসে নিজের রুমে। দরজা খুলতে মনটা ভালো হয়ে যায়, একদম যেরকম রেখে যায় প্রতিবার সেরকমই পায়। তার মামুনিরা এক বিন্দু ধুলো জমতে দেয় না। বারান্দায় এসে দাঁড়ায়, টিয়া পাখি জোড়া খাসা শলায় লাফালাফি করছে। তিতির খাঁচার কাছে এসে দাঁড়াতেই পাখির দুটো ডানা ঝাপটাতে শুরু করলো। আধো আধো শেখানো বলে আওড়ালো, ওলে আমার পুতুল এসেছে। তিতির শব্দ করে হেসে উঠল। এ নিশ্চয়ই তার বোনেরা শিখিয়েছে। নানু আপু এভাবে ডাকে তিতিরকে। রেলিংয়ে দুহাত রেখে আকাশের দিকে মাথা তুলে চোখ মুখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। এই ঘর, এই মানুষ, এই বারান্দা তার মানসিক শান্তি। ঈশান ফোন হাতে বারান্দায় এসেছে রুষাকে ফোন করতে। পাশের বারান্দা থেকে টিয়া পাখির আধো আধো বুলিতে তাকালো। মিষ্টি হাসির শব্দ পাওয়া গেল, শির দ্বারা শিহরণ নামানোর মতো সুন্দর হাসি। অন্ধকারে বারান্দার মালিক রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে, সাদা দোপাট্টাটা উড়ছে। অন্ধকারে মুখখানা স্পষ্ট দেখা যাচ্ছে না। তার নিজের রুমে আলো নেভানো, তাই ও বারান্দা থেকে তাকে দেখতে পাবে না। হঠাৎই দারুণ মিষ্টি গলায় গান শোনা গেল, सास में तेरी सास मिली तो मुझे सास आई, सास आई। ঈশান থমকে দাঁড়িয়ে রইল। কি দারুণ গলা। বুকের ভেতর টিপ টিপ করছে গানটা শুনে। নিজেও গা এলিয়ে বসলো রকিং চেয়ারটায়। कब तक होश संभालो कोई, होश उड़े तो उड़ जाने दो, दिल कब सीधी राह चले है, राह मुड़े तो मुड़ जाने दो, तेरी ख्यालों में डूब के अक्सर अच्छे लगी तन्हाई, सांस में तेरी सांस मिली तो मुझे सांस आई, मुझे सांस आई। ঈশান চোখ বন্ধ করে প্রতিটা শব্দ অনুভব করছে। হঠাৎই তিতিরের ফোন বেজে উঠল। ফোনটা তুলল সে। হ্যালো রাহাত ভাই। ঈশানের কানে আসলো নামটা। সোজা হয়ে বসলো, কপাল কুঁচকে তাকিয়ে রইল। থ্যাংক ইউ সো মাচ। না না, গিফট কোনো বিষয় না। সেটা নেওয়ার সময় তো সামনে পড়েই আছে। তখন হাঁপিয়ে যাবেন আমার আবদারে। না, কোনো সমস্যা হয়নি। স্টেশনে কাজিনরা সবাই এসেছিল। না, খাইনি এখনো, ফ্রেশ হব তারপর খাবো। আপনি খেয়েছেন? ওপাশের মানুষটা কি বলল? তিতির খিলখিল করে হেসে উঠল। ঈশানের বুকের ভেতর চিকচিক ব্যথা করে উঠল হাসির শব্দটায়।
কার সাথে কথা বলছে মেয়েটা এত নরম গলায়? ছেলেটাকে ওর বয়ফ্রেন্ড? ভাই বলতো না তাহলে কে? তিতির কথা বলতে বলতে ভিতরে চলে গেল। দরজা আটকানোর শব্দ শোনা গেল। ঈশান দীর্ঘশ্বাস ফেলল। যেই হোক লোকটা যা ইচ্ছে করুক, মেয়েটা তার কি? ফোন হাতে ডায়াল করলো রুষার নাম্বার। মেয়েটার বাবার খোঁজ নেওয়া উচিত। ওপাশ থেকে গল তুলল না কেউ। সময় দেখলো রাত অনেক। ঘুমিয়েছে হয়তো। ফোনটা টি টেবিলে রেখে চোখ বন্ধ করে রইল। আর একটু দেই মা, কেমন শুকিয়ে গেছে আমার মাটা। স্ত্রীর কথায় মাথা ঝাঁকালেন রাইসুল দেওয়ান। বাকিরাও সাথে সাথে সায় দিল। বড় মামুনি, আমি বাড়ি আসলে কখনো তোমার মনে হয়েছে আমার স্বাস্থ্য হয়েছে? আমাকে তো তোমাদের সব সময় কঙ্কাল লাগে। বড়গিন্নি মুখটা আরো কুঁচকে নিল, ধমকে উঠল, চুপ করো তুমি। মা হও তখন বুঝবে সন্তান নিয়ে টেনশন কাকে বলে। নিশিনুরিরা মুখ টিপে হাসে। তাদের 3 মা চাচি একের পর এক খাবার তিতিরের প্লেটে দিয়েই যাচ্ছে। মেয়েটা হাঁপিয়ে গেছে পুরো। আর সম্ভব নয় ছোট মামানি, দিও না আর। খেলি তো না, কি খাস না খাস, খাওয়ার রুচি চলে গেছে। হোস্টেলের খাবার মানুষ খেতে পারে নাকি? তিতির অসহায় দৃষ্টিতে তাকায় আশেপাশে। তাকে বাঁচানোর একমাত্র মানুষ নয়ন ভাই। নয়ন মায়ের হাত থামিয়ে দিল, এগিয়ে নিল তিতিরের প্লেটটা। এক সাইড থেকে খাবার ঢেলে নিল নিজের প্লেটে। মায়ের দিকে তাকিয়ে বলল, আহ মা, মনি বলছে এত খেতে পারছে না, তাও জোর করছো? জার্নি করে এসে এত খাওয়া যায়? গিন্নিরা মুখে আঁচল চাপা দিয়ে হাসি আটকাল। এই মেয়ের প্রতি ছেলেটার আলাদা টান কারোর নজর এড়ায় না। রাইহান সাহেব নিজেও ছেলের দিকে তাকিয়ে নিঃশব্দে হাসলেন। মাথা নামিয়ে সবাই মন দিল খাওয়ায়। নুরি ভাইকে ধাক্কা দিল, বাঁকা গলায় বলল, ভাইয়া আমিও খেতে পারছি না, নিবি? নুরির কথা টান ধরতে পারল নিশি। নয়নও পারল। নয়ন চোখ গরম করে তাকালো বোনের দিকে। নিশি মাথা নামিয়ে নিল হাসি লুকাতে। এসবের মাঝে একটা হাত থমকে আছে। নীরবে খাবারের দিকে তাকিয়ে পর্যবেক্ষণ করছে সবটা। বছর 12-13 আগের কথা মনে পড়ে গেল তার। তিতিটা সবসময় তার প্লেট থেকে খেতে চাইতো। চাইতো ঈশান ভাই তাকে খাইয়ে দিক। এমনকি নিজের প্লেটের খাবারটাও শুধু ঈশানকেই দিত। মেয়েটা ছোটবেলায় তার ন্যাওটা ছিল। ধীরে ধীরে পড়াশুনোর চাপ, বাবার শাসন সবেতে পড়ে সে হয়ে গেল বদমেজাজি। মেয়েটা ধারে কাছে ঘেঁষতে চাইতো না তারপর আর। ধীরে ধীরে তো আরও দূরত্ব। ফলস্বরূপ শেষ 8-9 বছর বোধহয় আর দেখেনি মেয়েটাকে। সে বাড়ি এলে ভুলেও নামতো না আর নিচে, আসতো না আর তার সামনে। হয়তো অভিমান হয়েছিল বাচ্চা মনে, কিন্তু এখন সেসব কি বাচ্চা মেয়েটার মনে আছে? নেই বোধহয়। বড় হয়ে গেছে এখন। আজ 20 পূর্ণ হলো। বাচ্চা তো নেই, বরং কিশোরী ধাপটাও পেরিয়ে যাবে যাবে ভাব। চোখ তুলে তাকালো তিতিরের মুখ পানে, দেখে বাচ্চাই লাগছে। এত খাওয়ানোর অভিমানে গাল ফুলিয়ে আছে। আস্তে আস্তে বাকি খাবার চিবুচ্ছে। নয়ন এটা সেটা তুলে নিচ্ছে নিজের প্লেটে, আবার তিতিরের পছন্দসই কিছু তুলে দিচ্ছে মেয়েটার পাতে। ঈশানের হঠাৎ ভীষণ রাগ হলো। আগের কথা মনে পড়ে বোধহয়। ঝট করে উঠে দাঁড়ালো। সবাই তাকালো ওর দিকে। মা আমার খাওয়া শেষ। বড়গিন্নি তাড়াহুড়ো পায়ে এগিয়ে আসলো ছেলের দিকে। মৃদু আর্তনাদ করে উঠল, হ্যাঁ রে বাবা, খেলি না তো কিছু? খেয়েছি মা, পেট ভরা। বলে আর 1 সেকেন্ড দাঁড়ালো না ওখানে। হাতটা ধুয়ে গটগট করে সোজা চলে গেল উপরে নিজের ঘরে। একে একে সবার খাওয়া শেষে চলে এলো নিজ নিজ রুমে। রাইসুল সাহেব বারবার সতর্ক করে দিলেন, আজকে রাতে যেন তিতিরের ঘরে কেউ বিরক্ত না করে, মেয়েটাকে যেন ঘুমাতে দেওয়া হয়। সবাই মানল, সত্যি ক্লান্ত আজকে মেয়েটা, বিশ্রাম দরকার।